Hello everyone, this is Maloy and you are watching the Digital Study Point Bangla YouTube channel. প্রত্যেক দিনের নয় আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিপিএসসি টিআরই 4.0 এর জন্য যারা টার্গেট করছো তাদের জন্য ডেডিকেটলি এই ক্লাসটি। আমরা অলরেডি বিপিএসসি টিআরই 1.0, 2.0 এবং 3.0 এর সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা করিয়ে দিয়েছি। আজ থেকে আমরা একটা নতুন সিরিজ শুরু করছি, অর্থাৎ বিপিএসসিতে আসা বিগত 10 বছরের প্রশ্নপত্র। হ্যাঁ বন্ধুরা, বিপিএসসির বিভিন্ন পরীক্ষাতে আসা যে আমরা প্রিভিয়াস ইয়ারগুলো করব, যেখান থেকে হুবহু টিচার রিক্রুটমেন্ট এক্সামে কোশ্চেন কপি হচ্ছে, সেই কারণে তোমাদের অল প্রিভিয়াস ইয়ার অবশ্যই করে রাখতে হবে। আজকে তোমাদের সামনে প্রথম পার্ট নিয়ে উপস্থিত হয়েছি। বিপিএসসি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বিপিএসসি টিআরই 4.0 এর জন্য ক্লাস। এটা অল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা অ্যানালাইসিস করব। এখানে তোমরা 40 থেকে 50টা ক্লাস পাবে। আজকে আমরা পার্ট 1 ক্লাসটা করছি। আজকের আমরা এই ক্লাসটা হচ্ছে পার্ট 1, অর্থাৎ প্রথম ক্লাস। বিগত 10 বছরের আমরা বিপিএসসিতে আসা প্রশ্নপত্র আমরা অ্যানালাইসিস করব। এখানে যে টপিকগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি, সায়েন্স এবং এর সাথে আমরা ম্যাথটাও এখানে ইনক্লুড করে দেবো। তা বিভিন্ন দিনে এক একটা সেট নিয়ে আমরা আলোচনা করছি। আজকে পার্ট 1-এর মধ্যে তোমরা আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এবং জিওগ্রাফি এবং সায়েন্স এই সমস্ত থেকেই কোশ্চেনগুলো রয়েছে, অর্থাৎ সংমিশ্রিতভাবে এই কোশ্চেনগুলো আমি ইনক্লুড করেছি। আজকের যে সেটটা, সেই সেটের তোমরা টোটাল 25 কোশ্চেন পাবে, অর্থাৎ আমরা যে ক্লাসগুলো করব প্রত্যেকটা ক্লাসে 25টা করে কোশ্চেন রাখবো এবং সেইগুলোর অ্যানালাইসিস করব। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসের প্রথম প্রশ্নে যাওয়া যাক। তার আগে বলে রাখি, যারা চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করলে বা যারা চ্যানেলটা রেগুলার ফলো করো অথচ সাবস্ক্রাইব করো না, তাদের অবশ্যই বলবো যে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের ক্লাসগুলো রেগুলারলি পাওয়ার জন্য। পাশাপাশি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে রাখো, কোনো রকম স্কিপ না করে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো আজকের ক্লাসের আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে নিই। দেখো আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ। ইন ইন্ডিয়া ইয়ারলুং জাংবু রিভার, ইয়ারলুং জাংবু রিভার ইজ নোন অ্যাজ, ইয়ারলু জাংবু রিভার এটা কোন নদীকে বলা হয়? অপশান এ গঙ্গা, অপশান বি ইন্দাস, অপশান সি ব্রহ্মপুত্র, অপশান ডি মহানদী। বলো কোনটা হবে? এটা দেখো 66তম যে বিপিএসসির প্রিলিমিনারি পরীক্ষা সেখানে এসেছিলো। আর এখান থেকে কোশ্চেন হুবহু কিন্তু বিপিএসসি টিআরই 3.0 এবং 2.0 এমনকি 1.0-তেও কপি হয়েছে। তাই এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই ভালো করে নোট ডাউন করে নিও। তাহলে ইয়ারলুং জাংবু রিভার কোন নদীকে বলা হয়? অপশান বি ইন্দাস রিভারকে আমরা বলবো। সিন্ধু নদী, ইন্দাস রিভার মানে সিন্ধু নদীকে আমরা ইয়ারলুং জাংবু রিভার নামে পরিচিত। নেক্সট 2 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। 2 নম্বর প্রশ্নটা কি বলা রয়েছে দেখো। 2 নম্বর প্রশ্নটা বলা হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য ড্রাইয়েস্ট স্টেশন, ড্রাইয়েস্ট স্টেশন ইন ইন্ডিয়া করো। ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতের মধ্যে সবচেয়ে শুষ্কতম অঞ্চল কোনটি, শুষ্কতম স্টেশন কোনটি? অপশান এ মুম্বাই, অপশান বি দিল্লি, অপশান সি লে অ্যান্ড অপশান ডি বেঙ্গালুরু। এটা সকলেই জানো আশা করছি। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি লে। এটা হচ্ছে ভারতের মধ্যে সবচেয়ে শুষ্কতম অঞ্চল। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্নটা তোমরা খেয়াল করো। 3 নম্বর প্রশ্নটা দেখো, হুইচ অ্যামংগেস্ট অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ নট আইডেন্টিফাইড ট্রাইবাল কমিউনিটি, অর্থাৎ উল্লেখযোগ্যভাবে ট্রাইবাল কমিউনিটি নেই কোন স্টেটে বা কোন রাজ্যে? কোন রাজ্যে উল্লেখযোগ্যভাবে যে ট্রাইবাল কমিউনিটিটা অবস্থান করছে না? মহারাষ্ট্র, ছত্তিশগড়, হরিয়ানা, কর্ণাটক। এক্ষেত্রে বলে রাখি মহারাষ্ট্র ট্রাইবাল এরিয়ার মধ্যে পড়ছে, বা ছত্তিশগড়ে বেশিরভাগ ট্রাইবাল অবস্থান করছে, কর্ণাটকেও রয়েছে। তাহলে নেই কোথায়? সব থেকে কম রয়েছে বা নেই, সেটা হচ্ছে হরিয়ানা। হরিয়ানা ট্রাইবাল রিজনের মধ্যে আসছে না। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 4 নম্বর প্রশ্নটা দেখো। 4 নম্বর প্রশ্নটা সুলতানপুর বার্ড স্যাঞ্চুরি, সুলতানপুর বার্ড স্যাঞ্চুরিটা কোথায় অবস্থিত? ছত্তিশগড়, ভরতপুর, না গুরগাঁও, না গান্ধীনগর? বলো এক্ষেত্রে কী হবে? সুলতানপুর বার্ড স্যাঞ্চুরি কোথায় অবস্থিত? অপশান সি, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে অপশান সি। দেখো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে গুরগাঁও। তাহলে সুলতানপুর বার্ড স্যাঞ্চুরিটা কোথায় অবস্থান করছে? গুরগাঁওতে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্নটা,
দ্য ফরেস্ট এরিয়া ইন ইন্ডিয়া পার পারসন, অর্থাৎ ভারতের প্রতি জনসংখ্যা পিছু যে বনভূমি সেইটার অ্যাভারেজ পরিমাণটা কত জানতে চেয়েছে, কত হেক্টর। এগুলো টোটালটাই হেক্টরের মধ্যে দেয়া রয়েছে। বলো 0.23 না 0.34 না 0.20 না 0.29? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 0.20 হেক্টর প্রতি জনপ্রতি যে ভারতের বনভূমি, সেই বনভূমির পরিমাণটা এখানে দেয়া রয়েছে। দেখো অপশান সি। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্নটা খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট হ্যাজ এগ্রিকালচারাল এরিয়া লেস দ্যান 60%? বলছে কোন রাজ্যে যে কৃষি জমির এলাকাটা সেটা হচ্ছে 60% কম রয়েছে, মানে মোট এলাকার 60%-এরও কম এগ্রিকালচার এরিয়া। কোনটি হবে? অপশান এ দেখো ওয়েস্ট বেঙ্গল, অপশান বি পাঞ্জাব, অপশান সি উত্তরপ্রদেশ অ্যান্ড অপশান ডি বিহার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, বিহার। বিহার ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নটা, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট, নাগার্জুন সাগর মাল্টিপারপাস প্রজেক্ট অন হুইচ রিভার, কোন নদীর ওপর গড়ে উঠেছে নাগার্জুন সাগর মাল্টিপারপাস যে প্রজেক্ট বা নাগার্জুন সাগর যে জলবিদ্যুৎ প্রকল্প সেটা? অপশান এ দেখো তাপ্তি, অপশান বি কোসি, অপশান সি গোদাবরী অ্যান্ড অপশান ডি কৃষ্ণা। নাগার্জুন সাগরের কথা বললেই আমরা অবশ্যই জানি সেটা হবে কৃষ্ণা, তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটা, হুইচ অফ দ্য ফলোয়িং লেক ইজ সিচুয়েটেড ইন বিহার? এই কোশ্চেনটা আমি বিহার জিকে যখন করিয়ে দিয়েছিলাম অলরেডি। বলো বিহারের মধ্যে কোন লেকটি অবস্থান করছে, কোন হ্রদটি অবস্থান করছে? অপশান এ দেখো অনুপমা হ্রদ, অপশান বি সম্বর হ্রদ, অপশান সি সুগনা হ্রদ এবং বা সুগনা লেক, আর অপশান ডি রয়েছে কামা লেক। বলো কী হবে? এক্ষেত্রে অনুপমা লেক হয়ে যাবে, বিহারে অবস্থান করছে। তাহলে বিহারে অবস্থিত করছে কোন লেকটি? সেটা হচ্ছে অনুপমা লেক। এবার বলো সম্বর লেক কোথায় অবস্থান করছে? সম্বর লেক রাজস্থান। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, ডালমিয়ানগর, এটা কিন্তু রিপিটেড কোশ্চেন, মানে এটা টিআরই 1.0-তে এসেছিল এবং 3.0-তেও ছিল, 2.0-তে ছিল। টিআরই 2.0 এবং 1.0 দুটোতেই কোশ্চেনটা ছিল। ডালমিয়ানগর অফ বিহার ইজ ফেমাস ফর, বিহারের ডালমিয়ানগর যে অঞ্চলটি সেটি কী জন্য বিখ্যাত? অপশান এ দেখো সিল্ক, অপশান বি সিমেন্ট, অপশান সি লেদার অ্যান্ড অপশান ডি জুট। এটা অনেকেই অ্যান্সারটা করতে পারবে। বলো কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সিমেন্টের জন্য বিখ্যাত ডালমিয়ানগর। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং টাউন ইজ লোকেটেড ইস্টার্ন মোস্ট অফ বিহার? এটাও আমি করিয়ে দিয়েছিলাম। বলো বিহারের একদম পূর্বতম যে জেলা বা পূর্বতম যে শহর সেটি কোনটি? অপশান এ ভাগলপুর, অপশান বি পাটনা, অপশান সি কাটিহার আর অপশান ডি পূর্ণিয়া। বলো কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কাতিহার, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 11 নম্বর প্রশ্নটা দেখো, হোয়াট ইজ চিপলি ফাউন্ডেড অ্যাট ঝাড়িয়া ইন ঝাড়খণ্ড? ঝাড়খণ্ডের ঝরিয়া কী জন্য বিখ্যাত বা কী উৎপাদিত হয়? অপশান এ থোরিয়াম, অপশান বি সিল্ক, অপশান সি গোল্ড অ্যান্ড অপশান ডি কোল। ঝাড়খণ্ডের ঝরিয়া এখানে বৃহত্তম কয়লা খনি রয়েছে, তাহলে এখানে অপশান ডি ইজ দ্য কারেক্ট হয়ে যাবে, কোল ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান ডি। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 12, দ্য টু স্টেট অফ ইন্ডিয়া মোস্ট রিচলি এন্ডোয়েড ইন দ্য আয়রন ওর, মানে ভারতবর্ষের কোন দুটো স্টেট বা কোন দুটো রাজ্য অধিক পরিমাণে আয়রন ওর অর্থাৎ আকরিক লোহা সঞ্চিত রয়েছে? অপশান এ রয়েছে বিহার অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, অপশান বি রয়েছে মধ্যপ্রদেশ অ্যান্ড উড়িষ্যা অ্যান্ড অপশান সি রয়েছে বিহার অ্যান্ড উড়িষ্যা অ্যান্ড অপশান ডি মধ্যপ্রদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। বলো আয়রন ওরের কথা বলা হয়েছে, আয়রন ওর সবচেয়ে বেশি সঞ্চিত রয়েছে মধ্যপ্রদেশ এবং ওড়িশা, তাহলে এক্ষেত্রে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 13 দেখো, দ্য ওয়াংখেড়া আপরাইজিং হ্যাপেন্ড ইন, ওয়াঘেরা আপরাইজিং বা ওয়াঘেরা যে বিদ্রোহ সেটা কোথায় হয়েছিল? অপশান এ সুরাট, অপশান বি
পুনা, অপশান সি কালিকট অ্যান্ড অপশান ডি বারোদা। বলো কী হবে? এটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের মধ্যে থেকে একটা পড়ছে, এক্ষেত্রে অপশান ডি ইজ দ্য কারেক্ট হয়ে যাবে, বারোদা। নেক্সট দেখো আর একটা বিদ্রোহ থেকে কোশ্চেন দিয়ে এসেছিল, দ্য কারেক্ট জিওগ্রাফিক্যাল লোকেশান ফর দ্য রামসি আপরাইজিং। রামসি আপরাইজিং কোথায় হয়েছিল? অপশান এ ওয়েস্টার্ন ইন্ডিয়া, অপশান বি ইস্টার্ন ঘাট, অপশান সি ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড অপশান ডি ওয়েস্টার্ন ঘাট। বলো কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ওয়েস্টার্ন ঘাট। 15তম কোশ্চেনটা দেখো, হু আর দ্য ফরাজি। হু আর দ্য ফরাজি, ফরাজি কাদের বলা হয়? অপশান এ রয়েছে ফলোয়ার্স অফ হাজি শরিয়ত উল্লাহ, শরিয়ত উল্লাহর যে অনুচররা বা অনুগামীরা। অপশান বি দেখো ফলোয়ার্স অফ দাদু মিয়ার যে অনুগামী ছিল তাদের বলা হয়। অপশান সি দেখো ফলোয়ার্স অফ দ্য আরিয়া সমাজ অর্থাৎ আর্য সমাজের যে অনুগামী। অ্যান্ড অপশান ডি ফলোয়ার্স অফ দ্য মুসলিম লীগের যে অনুগামী ছিল। এক্ষেত্রে ফরাজি কাদের বলা হচ্ছে? সেক্ষেত্রে হাজি শরিয়ত উল্লাহর যে অনুগামী তাদের বলা হয়। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 16, হু ফাউন্ডেড দ্য পাগলাপন্থ। হু ফাউন্ডেড দ্য পাগলাপন্থ, পাগলাপন্থ যে বিদ্রোহটা হয়েছিল সেটা এই পাগলাপন্থটার প্রতিষ্ঠাতা কে? অপশান এ ভুলে শাহ, অপশান বি করম শাহ, অপশান সি যদুবেন্দ্র, অপশান সি যদুবেন্দ্র অ্যান্ড অপশান ডি স্বামী সহজানন্দ। বলো পাগলাপন্থ কে নির্মাণ করেছিলেন বা কে ফাউন্ডেড করেছিলেন? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে করম শাহ। করম শাহ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 17, টাইফয়েড অ্যান্ড কলেরা আর ট্রিপিক্যালি এক্সাম্পল অফ। টাইফয়েড এবং কলেরা যে রোগগুলো হয় সেটা কি ঘটিত রোগ? এখানে বলেছে ইনফেকটিয়াস ডিজিজ মানে হচ্ছে সংক্রমণযোগ্য রোগ। অপশান এ বি দেখো এয়ারবর্ন ডিজিজ অর্থাৎ বায়ুবাহিত রোগ। অপশান সি ওয়াটারবর্ন ডিজিজ অর্থাৎ জলবাহিত রোগ। অপশান ডি নান অফ দিস অর্থাৎ কোনোটিই নয়। তাহলে আমরা জানি টাইফয়েড আর কলেরা ওয়াটারবর্ন ডিজিজ অর্থাৎ জলবাহিত রোগ, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এই প্রশ্নের সঠিক অ্যান্সার অপশান সি। কোশ্চেন নাম্বার 18, এনার্জি ইজ স্টোরেড ইন লিভার অ্যান্ড মাসেলস ইন দ্য ফর্ম অফ। মানে শক্তিটা আমাদের লিভার এবং মাসেলসে অর্থাৎ পেশিতে সঞ্চিত হয়। আমাদের কোন খাবারের কোন অংশটা বা কোন শক্তিটা সঞ্চিত হয় একটা নির্দিষ্ট ফর্মে। কোন ফর্মে? কার্বোহাইড্রেট না ফ্যাট না প্রোটিন না গ্লাইকোজেন। লিভারে যে সঞ্চিত হয় বা মাসেলে যে সঞ্চিত হয় সেটা হচ্ছে গ্লাইকোজেন। গ্লুকোজ রূপান্তরিত হয় গ্লাইকোজেন রূপে লিভারে এবং আমাদের মাসেলসে সঞ্চিত হয় বা স্টোর হয়। তাহলে এক্ষেত্রে আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, গ্লাইকোজেন হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। নেক্সট 19 নম্বর প্রশ্নটা দেখো, হু ডিসকভার্ড ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া কে আবিষ্কার করেছে? এটা সায়েন্স থেকে কোশ্চেন বুঝতেই পারছো। অপশান এ দেখো ফ্লেমিং, অপশান বি দেখো ল্যাম্বেল, অপশান সি টেমিন অ্যান্ড অপশান ডি লিউয়েন হক। বলো কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি লিউয়েন হক, এটা ব্যাকটেরিয়াটা আবিষ্কার করেছে। তাহলে অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 20, দ্য রিজন অফ লার্জ স্কেল ডাইভার্সিটি অ্যামং দ্য অর্গানিজম। বিভিন্ন যে জীবাণুদের মধ্যে লার্জ স্কেল যে ডাইভার্সিটি দেখা যায় মানে সর্ববৃহৎ পরিমাণে যে বৈচিত্র্যতা দেখা যায় সেটা কিসের কারণে হয়? তার রিজনটা জানতে চেয়েছে। অ্যাডাপশানের কারণে, কোঅপারেশনের কারণে না মিউটেশনের কারণে না পলিপাইডের কারণে? এক্ষেত্রে বলে রাখি অ্যাডাপশানের কারণেই কিন্তু বিভিন্ন ডাইভার্সিটিগুলো সৃষ্টি হয়। লার্জ স্কেল ডাইভার্সিটির কথা যখনই বলা হবে সেটা হচ্ছে অ্যাডাপশানের কারণে তৈরি হয়। তাহলে এক্ষেত্রে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 21, হোয়াট ইজ ভার্মিকালচার। ভার্মিকালচার কাকে বলা হয়? ভার্মিকালচার কি? দেখো অপশান এ রয়েছে দ্য সায়েন্স অফ রাইজিং ওয়ার্ম মানে পোকামাকড়ের যে উৎপাদন এর জন্য যে বিজ্ঞান সেটা, নাকি দ্য সায়েন্স অফ স্টাডি অ্যানিম্যাল মানে পশুদের নিয়ে যে পড়াশোনা করার বিজ্ঞান। অপশান সি সায়েন্স অফ স্টাডিং ফিশ অর্থাৎ মাছের প্রতিপালন বা মাছের যে পড়াশোনা সেটাকে বলা হচ্ছে ভার্মিকালচার, নাকি অপশান ডি সায়েন্স অফ কিলিং ওয়ার্ম মানে পোকামাকড়দের হত্যা করার যে বিজ্ঞান সেটাকে বলা হয় ভার্মিকালচার। এক্ষেত্রে বলে রাখি ভার্মিকালচার বিভিন্ন যে ওয়ার্মসগুলো রয়েছে সেইগুলোর রাইজিং মানে উৎপাদনের জন্য যে বিজ্ঞান সেটাকেই বলা হয় ভার্মিকালচার। আর ফিশ উৎপাদনটাকে বলা হয় পিসিকালচার। ফিশ উৎপাদনটাকে বলা হয় পিসিকালচার। নেক্সট কোশ্চেন নাম্বার
22 দেখো, কোশ্চেন নাম্বার 22, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস ইজ ইউজড ইন সিগারেট লাইটার? সিগারেটের লাইটারে কোন গ্যাস ব্যবহার করা হয়? অপশান এ বিউটেন, অপশান বি মিথেন, অপশান সি প্রোপেন অ্যান্ড অপশান ডি র্যাডন। এক্ষেত্রে কী হবে সঠিক অ্যান্সার? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, বিউটেন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা দেখো, এ প্লান্ট বার্ড ইজ, অর্থাৎ উদ্ভিদের যে মুকুল সেটা কি এক প্রকার? অ্যান এমবারনিক স্যুট, অপশান বি দেখো অ্যান এমবারনিক লিভ, অপশান সি দেখো অ্যান এন্ডোস্পার্ম অ্যান্ড অপশান ডি দেখো এ সিড। অর্থাৎ একটা কুড়ি যেটাকে বলা হচ্ছে বা উৎপাদিত হয় মুকুল, উদ্ভিদের যে মুকুল সেটা এক প্রকার কি এমবারনিক স্যুট। তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে, অর্থাৎ অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট 24 নম্বর প্রশ্নটা দেখো, দ্য অ্যাভারেজ ব্লাড ফ্লো থ্রু দ্য কিডনি পার মিনিট, প্রতি মিনিটে কিডনিতে রক্ত প্রবাহের যে পরিমাণটা অ্যাভারেজ পরিমাণটা কত? 1000 সিসি, 1200, 200 সিসি, 200 সিসি অ্যান্ড 500 সিসি। বলো কী হবে এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 1200 সিসি বা 1200 সিসি, তাহলে অর্থাৎ 1200 সিসি সঠিক অ্যান্সার। কোশ্চেন নাম্বার 25, দ্য ফার্স্ট হিউম্যান হার্ট ট্রান্সপ্লান্ট ওয়াজ পারফর্মড ইন, প্রথম মানুষ্য যে হৃদয় যে স্থাপনা করা হয়েছিল অর্থাৎ কৃত্রিম হৃদয় প্রতিস্থাপন করা হয়েছিল সেটি কোথায়? অপশান এ দেখো আমেরিকা, অপশান বি ইংল্যান্ড, অপশান সি সাউথ আফ্রিকা অ্যান্ড অপশান ডি ফ্রান্স। হার্ট ট্রান্সপ্লান্ট কোথায় হয়েছিল প্রথম? বিশ্বের প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট হয়েছিল অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এই ছিল আজকের ক্লাসে টোটাল 25টি কোশ্চেন। আমরা 66তম বিপিএসসির যে প্রিলিমিনারি কোশ্চেন সেখান থেকে আমরা টোটাল 25টা কোশ্চেন নিয়ে নিয়েছি, যেটা বিপিএসসি টিআরই 4.0 এর সিলেবাস ভিত্তিক। বাকি কোশ্চেনগুলো আমরা আলোচনা করব। এইভাবে আমরা 10 ইয়ার্সটা আমরা 10 ইয়ার্সটা কমপ্লিট করব, এবং যেখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা অবশ্যই হুবহু কমন পাবে আপকামিং যে টিআরই 4.0 এর জন্য। এই সিজনটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এই সিজনটা যদি তোমরা কন্টিনিউ চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলে আমি পরবর্তীতে এই সংক্রান্ত আরও ক্লাস দেবো। না হলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে দিও, কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।